আপনারা টাকা নেবেন কিনা আপনাদের দায়িত্ব, কিন্তু আর পুরাতন দলকে, পুরাতন মার্কাকে ভোট দিয়ে আবার নিজে খাদে পড়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের যে যুবক শ্রেণী জেগে ওঠে, আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাগত এলাকার ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি থাকলো আমার শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে কথা বলার আমার সুযোগ ছিল না, কিন্তু আল্লাহর খাস রহমত 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। তবে আমি কারো কাছে দয়া ভিক্ষা করে মুক্তি পাইনি। আমি আবার সুপ্রিম কোর্টে রিভিউ করার আবেদন করেছিলাম, তারা রিভিউ মঞ্জুর করেছিল। দীর্ঘদিন শুনানির পর আমাকে 27শে মে মুক্তির নির্দেশ দেওয়া হয় এবং অনেক কিছু রায় লেখা হয়। তার মধ্যে একটি কথা বলা হয়েছিল, আমাকে হত্যা করা মানে জুডিশিয়াল কিলিং, অর্থাৎ বিচারের নামে প্রহসন করে হত্যা করার শামিল। অর্থাৎ সমস্ত মামলা থেকে অব্যাহতি পেয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে অত্যন্ত বেদনা এবং দুঃখের সাথে বলতে হয়, আমাদের আগের 11 জন ভাইকে 5 জনকে সরাসরি ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আর বাকি 6 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে কোনো নেতাকে হত্যাও তো করা হয়নি, জেলও খাটতে হয়নি। জামাত ইসলামী আমাদেরকে বলা হতো আমরা রাজাকার, যদিও আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম। আমরা ছিলাম ভারত বিরোধী। আমার দেশ ভারত দখল করুক, আমার দেশ ভারত শোষণ করুক, আমার দেশ ভারতের ডিকটেশনে চলুক, এর বিরুদ্ধে জামাত সবসময় সোচ্চার ছিল। এই জন্য তারা জামাতকে বরদাস্ত করতে পারেনি এবং তারা এই জন্য আমাদের 11 জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করলো। বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, যিনি সারা বিশ্বের মুসলিম 100 জন স্কলারের মধ্যে 42তম স্কলার ছিলেন, তাকে মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হলো। আলী হাসান মুজাহিদ, তাকেও ফাঁসি দেওয়া হয়ে গেল। এইভাবে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য মীর কাসিম আলীকে হত্যা করা হলো। সংগ্রামী ভাই বন্ধুগণ, যারা হত্যা করে উল্লাস করেছিল, স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেছিল, যারা এই দেশকে স্বাধীন করেছে দাবি করেছিল, আজকে তারা কোথায়? আজকে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকেরা পালিয়ে যায় না। সবচেয়ে বড় প্রমাণ, আমি যখন সেক্রেটারির দায়িত্বে ছিলাম, তখন আমাদের নেতাকে গ্রেপ্তার করার পর আমাদের তখন নেতা মীর কাসিম আলী সাহেব, যিনি ইসলামী ব্যাংক করার মাধ্যমে হাজার হাজার যুবকদের চাকরি সংস্থানের ব্যবস্থা করেছিল। মীর কাসিম আলী সাহেব ইন্ডোনেশিয়ায় হাজার হাজার যুবকদের চাকরির ব্যবস্থা করেছিল। তখন তিনি তো অফিসিয়াল কাজে আমেরিকাতে ছিলেন। তার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেছিলেন, মীর কাসিম সাহেব আপনি বাংলাদেশে আসবেন না, আসলে আপনাকেও গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হবে, আপনাদের নেতাদেরকে ফাঁসির আয়োজন চলছে। উনি বলেছিলেন, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশকে ভালোবাসি, ইসলামী ব্যাংক বিশ্রাম করার জন্য যদি অপরাধ হয়, আমি অপরাধ মাথা পেতে নেব। তিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন, মামলার মুখামুখি হয়েছেন, ফাঁসির কাছে ঝুলিয়েছেন, কিন্তু দেশ থেকে তিনি পালান নাই। আপনাদেরকে বুঝতে হবে দেশপ্রেমিক কারা, যারা জনগণকে ফেলে রেখে দেশ থেকে পালিয়ে যায় সেই দেশে, যে দেশ আমার দেশের স্বাধীনতার হুমকি হতে পারে, তারা ক্রমে স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। তারা তাদের কর্মী থেকে রক্ষা করতে পারে না, তাদের কর্মী থেকে ফেলে দিয়ে অসময় অবস্থায় রেখে দিয়ে তারা আজকে টাকা পয়সা কামাই করে পাচার করে আজকে জৌলুস জীবনযাপন করতেছে। তাদের অসহায় কর্মীরা কোথায় কিভাবে আছে এই খোঁজ নেওয়ার দায়িত্ব তারা প্রয়োজন মনে করেন না। জামাত ইসলামী সেই দল নয়। জামাত ইসলামী শুধু কর্মীদেরকে দেখাশোনা করে না, বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মাটি ও মানুষের দল। এসে মাটি ও মানুষকে বিশ্বাস করে ভালোবাসে।
এই জন্য জামাতে কোনো নেতা ভয়ে, মৃত্যুর ভয়ে এই দেশ থেকে পালিয়ে যান নাই। যারা হাজার হাজার অপরাধ করেছেন, 27,000 লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, তারাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। অপরাধের এই সবসময় ভয়ে থাকে যে কোন অপরাধে আমাকে কি করা হয়। ওই কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অভিভূত হয়েছি এখানকার যারা উপস্থিত তার বেশিরভাগের যুবক। আজকে যুবক শ্রেণী জেগেছে। বাংলাদেশের যে যুবক শ্রেণী জেগে ওঠে, আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আপনাদের যুবকের তারুণ্যের শক্তি আজকে ইসলামের পক্ষে কাজ করুক, এটাই আমরা চাই। আপনাদের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যারা আজকে জুলাই সনদকে একমত হয়ে স্বাক্ষর করলাম, আজকে তারা বাহানা তুলছে যে গণভোট নির্বাচনের দিনই হবে। কেন আপনারা যদি স্বাক্ষর দিয়ে থাকেন, যদি ঐক্যমত পোষণ করেন, আগে গণভোট দিলে আপনাদের অসুবিধা কোথায়? তাই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, এর জন্য সেই দলটাই দায়ী থাকবে। কারণ তারা যদি গণভোট এখনই আয়োজন করে, নির্বাচন যথাসময়ে হবে। অতএব নির্বাচন আমরা চাই না যারা বলে, তারা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে। যদি আপনি জুলাই সনদকে বিশ্বাস করেন, তারা সাক্ষ্যজন দিয়েছেন, কেন আপনি গণভোট দিতে রাজি হচ্ছেন না? ডাল মেয়ে কুচ কালা হয়। তার মানে তারা মনে করে ক্ষমতায় গিয়ে এই একটা আইন মানবে না, আবার পিছের দিকে দেশকে নিয়ে যেতে চায়। আবার ব্যবসা ছিনতাই করে, হত্যা করে, টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায়। আমরা বাংলাদেশের দামাল ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয়, একদলীয় শাসন কায়েম করার জন্য নয়, সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য নয়, দুর্নীতির পাহাড় গড়ার জন্য নয়। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দামাল ছেলেরা তাই করেছে। আজকে উপস্থিত দামাল ছেলেদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সবাই নৌকা দেখেছেন, আপনারা লাঙ্গল দেখেছেন, আপনারা ধানের শীষ দেখেছেন, সবাইকে দেখা শেষ, আপনারা দাঁড়িপাল্লাকে দেখেন নাই। অতএব দাঁড়িপাল্লাকে যদি আপনারা ভোট দেন, একটি বারের জন্য যদি আপনারা ভোট দিয়ে পরীক্ষা করেন যে এরা ক্ষমতায় গেলে আগের দলগুলোর মতোই করে নাকি ভিন্নভাবে দেশ চালায়, এই পরীক্ষা করার সুযোগটা আমাদেরকে দেন। আপনারা আমাদেরকে পরীক্ষাই করলেন না, আর বললেন যে আপনারা পারবেন না। এ কথা ঠিক নয়। আমরা ক্ষমতায় গেলে দায়িত্ব পেলে প্রথমেই দুর্নীতি বন্ধ করবো ইনশাল্লাহ। আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে, এই টাকা যদি দেশের কল্যাণে ব্যয় করা হতো, আজকে দেশের লোক সিঙ্গাপুরের চেয়েও ভালো অবস্থায় থাকতে পারত। সেই অবস্থা হলে দেশে দামাল ছেলেরা চাকরির জন্য বিদেশে যেতে হতো না, নৌকা ডুবিতে মরতে হতো না। এই সম্পদ দেশে কায়েম করলে, এই সম্পদ দেশে যদি আমরা ব্যবহার করতাম, এই ব্যয় করা হতো, আজকে দেশের লোক সিঙ্গাপুরের চেয়েও ভালো অবস্থায় থাকতে পারত। সেই অবস্থা হলে দেশে দামাল ছেলেরা চাকরির জন্য বিদেশে যেতে হতো না, নৌকা ডুবিতে মরতে হতো না। এই সম্পদ দেশে কায়েম করলে, এই সম্পদ দেশে যদি আমরা ব্যবহার করতাম, এই দেশেই অন্য দেশের লোকরা চাকরি করতে আসতো। কিন্তু সুখী থাকতে ভূতি কেলা একটা কথা আছে, এই জন্য আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না। আপনারা অনেকেই বলতে পারেন, যারা আমাদের নিন্দা করেন, যে আপনারা ইলেকশন আসে সবাই ভালো কথা বলে, সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, নির্বাচনে যাওয়ার ক্ষমতায় যাওয়ার পর তারাই দুর্নীতি করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, জামাত ইসলামী প্রমাণ দিয়েছি ইতিমধ্যেই আমরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করি না। আপনারা মনে করে দেখুন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়ার নেতৃত্বে 4 দলীয় ছিল। সালের কল্পিত কাহিনীর মাধ্যমে, কিন্তু 6 সালে ক্ষমতা ছাড়ার পর যে ফখরুদ্দিন মানিকের সরকার গঠন করা হলো, তাদের সময় থেকে আরম্ভ করি 2010 সালের 30 জুন পর্যন্ত আমাদের নেতারা দেশেই ছিলেন, বাইরেই ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে মন্ত্রী থাকা অবস্থায় একটি সরকারি থেকে আত্মসাৎ করেছে, কেউ প্রমাণ করতে পারেনি, কেউ মামলা দিতে পারে নাই। ওদের প্রমাণ হয় জামাত ইসলামী নেতৃবৃন্দ ক্ষমতায় গেলে দুর্নীতি তো করবেই নাই, দুর্নীতি করতেও দেবে না। শুধু তাই নয়, সেই সময় আমাদের 18 জন এমপি ছিলেন,
একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা কেউ করতে পারে নাই। অতএব আমরা পরীক্ষা আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছি। এই দলকে যদি আপনারা, সেই নেতাদের দল আমরা, সেই নেতাদের কর্মী আমরা, তাদের শিক্ষা পেয়ে আজকে আমরা এগিয়ে এসেছি। অর্থাৎ আল্লাহ যদি রহমত করেন, আপনাদের ভোটে যদি আমাদের ইসলামী দায়িত্ব পায়, ইনশাআল্লাহ আমরা সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সন্ত্রাসকে নির্মূল করার জন্য, চাঁদাবাজি অকর্ম নির্মূল করার জন্য আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট দেই, ইনশাআল্লাহ জনগণের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই। জামাত ইসলামী একমাত্র দল, যে দলের এমপি প্রার্থী ঘোষণা করার পরেও কোনো পত্রিকা, কোনো মিডিয়া লিখতে পারে নাই কোথায় আমাদের এমপি প্রার্থী নিয়ে গোলমাল হয়েছে, 2জন 3জন দাঁড়িয়েছে, পরস্পরে মারামারি হয়েছে। একটি প্রমাণ কেউ দেখাতে পারবে? যে দল ক্ষমতায় যাওয়ার আগে নিজেদের ক্ষমতা লড়াই হয়, সেই দল ক্ষমতায় গেলে দেশের কি অবস্থা হবে? দেশের 12টা বেজে যাবে। ওই দল ক্ষমতায় থাকা অবস্থায় 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিলেন। আবার ক্ষমতা দিয়ে কি আপনারা আবার 10 বার চ্যাম্পিয়ন করতে চান? আমাদের দেশকে আমরা ভালোবাসি, এই দেশের নাগরিক আমরা। এই জাতীয় চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে দেশকে তুলে দিতে পারি না। আমার ছেলেরা সেই জন্য দেশ স্বাধীন করেনি, 5ই আগস্ট সেই যে রক্ত দেয়নি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আর এটি কথা বলেই শেষ করব। অনেকে গুজব ছড়ায় বলে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না, সবারকে বোরকা পরতে হবে, সবাই মাথার টুপি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে। আমি আপনাদেরকে শুধু এই একটু 1 মাসের আগে পিছিয়ে ফিরাইতে বলবো। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি আমি ছিলাম। আমরা তখন কাজ করতে পারতাম না, প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম না, আমরা গোপনে নামাজ পড়তাম, গোপনে কাজ করতাম। তখন থেকে 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যত প্রকাশ্যে কাজ করতে পারত না। 5ই আগস্টের বিপ্লবের পর পরিবর্তনের পর যে ডাকসু নির্বাচন হলো, সেই ডাকসু নির্বাচন ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলো। আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র তারাই পড়ে। লক্ষ লক্ষ লোক ভর্তি পরীক্ষা দেয়, মাত্র কয়েক হাজার। সেই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির করেন দিয়ে আজকে ঢাকা স্বতন্ত্র বাংলাদেশ। সেখানে গেলেই দেখবে তক্তক ঝকঝক রাস্তাঘাট। সেখানে শিক্ষার্থীরা আগে যখন বিছনায় শুতো, এখন তারা খাট পেয়েছে, পানি পেয়েছে, তারা অনেক কিছু এসি পাচ্ছে, আরও অনেক কিছু দেবে। তারা আগের ডাকসুর নির্বাচিত মেম্বার সদস্যরা কি করেছেন? অর্থাৎ ডাকসুর টাকা পকেটে নিয়ে গেছেন। অর্থাৎ সৎ লোক যদি দায়িত্ব পায়, সততার সাথে দায়িত্ব পালন করলে একটি পয়সার দুর্নীতি হয় না। আর দুর্নীতি না হলেই তার উন্নয়ন হয়। তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছাত্রই ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামীতে আসবে। আপনাদের ফখরুদ্দিন মানিক এই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমি যখন মহান কেন্দ্রের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, তখন সে শিবিরের সভাপতি আমার ছোট, আমি তাকে স্নেহ করি। সে আপনাদের পক্ষে নির্বাচিত করার জন্য জামাতের পক্ষ থেকে নমিনি করা হয়েছে। সে জেল খেলেছে। আপনাদের এখানে উন্নতি যাদেরকে দেওয়া হয়েছে, যারা বড় দল করে, তারা কি জেলে গিয়েছেন? জেলে যান নাই। আপনাদের কাছে আসেও না বেশি, শুধু নির্বাচনে আসে। তাদের বিশ্বাস টাকা আছে, গরিব মানুষকে টাকা দেবো, ভোট কিনে ফেলবো। আপনারা টাকা নেবেন কিনা আপনাদের দায়িত্ব, কিন্তু আর পুরাতন দলকে, পুরাতন মার্কাকে ভোট দিয়ে আবার নিজে খাদে পড়ার চেষ্টা করবেন না। আপনারা নতুন দল, নতুন মার্কাকে বেছে নিন, যারা ইতিমধ্যে প্রমাণ দিয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, যেখানে মেয়েরা ছাত্রীরা পর্দা করে না, হয়তো নামাজও ঠিকমতো পড়ে না। আমি একদম দেখলাম এক মিডিয়াতে, এক লোক জিজ্ঞেস করছে সাংবাদিক মেয়েটাকে যে তুমি কাকে ভোট দিয়েছো? ও বলেছে ইসলামী ছাত্র শিবিরকে। তখন বলে যে ইসলামী ছাত্র দিয়েছো কেন? ও তো রক কাটে, ওতেই সেই ইত্যাদি করবে। বলে আমি রক কাটে কি জানি না, তবে তাদের কাছে আমি নিরাপদ। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আমরা তো বুড়া, আমাদের কাছে নিরাপদ সবাই থাকবে। যে টকবগে রক্ত যুবক যারা মেয়েদের দিকে লুলুপ দৃষ্টি তাকায়, সেই মেয়েরাই আজকে বলে ইসলামী ছাত্র শিবিরকে আছে আমি
আমি নিরাপদ। আপনারা মনে রাখবেন, যারা মহিলা বোনদেরকে আপনার ভুল বুঝায়, জামাত ইসলামী ইসলাম নিয়ে ক্ষমতায় যাবে, ইসলামের কাছে সবাই নিরাপদ, নারী পুরুষ বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদ। আমি অমুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়, জামাত ইসলামী গেলে আপনাদের ধর্মবাদ দিবে, আপনাদের এই সেই ইত্যাদি করবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা মনে করে দেখুন, 2024 সালে দুর্গাপূজা হয়েছে, অসংখ্য জায়গায় মূর্তি ভাঙ্গা হয়েছে, পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে, দোষ দিয়েছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে। কিন্তু আজকে বলুন তো, 2025 সালের দুর্গাপূজা হয়েছে, কোনো মিডিয়ায় একটা খবর দিতে পেরেছে যে কোনো দুর্গাপূজা মণ্ডপে হামলা করা হয় নাই? কেন হয় নাই? এখন যারা ভাঙছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারাই, তাদের কাছে হিন্দুরা নিরাপদ ছিল না, আমাদের কাছেই নিরাপদ ছিল। 24 সালে ক্ষমতা আসার সরকার পরিবর্তনের পর জামাত ইসলামের আমির জামাত বলেছেন হবে আপনি সবচেয়ে নিরাপদ থাকবেন। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, দল মত ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিন ইনশাল্লাহ আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভোটে দায়িত্ব পাই, ইনশাল্লাহ বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলবো আমরা। ইনশাল্লাহ একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবো আমরা, মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ গড়ে তুলবো আমরা, সম্পূর্ণ সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। একটি আমরা সমাজ শোষণহীন সমাজ কায়েম করব ইনশাল্লাহ।